হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11-এর সেমিস্টার 1 প্রোজ, যেটা 2024-25-এ দেয়া হয়েছে ক্লাস 11-এর নিউ সিলেবাসে। সেটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতার লেখা এই বই, যেটা 1910 সালে প্রকাশিত হয়। সেই বইয়ের চ্যাপ্টার 8 থেকে নেওয়া হয়েছে অমরনাথ, যেখানে স্বামী বিবেকানন্দ সঙ্গে সিস্টার নিবেদিতা ও অন্যান্য ভক্তদের নিয়ে অমরনাথ যাত্রা করছেন। যেহেতু স্টোরিটা একটু বড়, সেই জন্যে আমরা এটাকে দুটি ভাগে, দুটি পার্টে তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওতে থাকবে প্রত্যেকটা লাইনের মানে এবং লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংয়ের সঙ্গে সঙ্গে এইটার যে একটা সারমর্ম, সেটাকেও আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ অনেক সময় শুধুমাত্র ওয়ার্ড মিনিং হলে গল্পের যে নিহিতার্থ বা গল্পের যে রস, সেটা আস্বাদন করার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। সেই জন্যে এই স্টোরিটাকে আমরা সেইভাবেই পড়ব, যাতে করে ওয়ার্ডের মিনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা গল্পের যে মূল বক্তব্য সেইটাকেও ভালোভাবে অনুধাবন করতে পারি। তো আমরা শুরু করছি অমরনাথ। It was in the course of an open air mill. এটা একটা ওপেন এয়ার মিল মানে খোলা আকাশের নিচে একটা খাবার নেওয়া হচ্ছিল সেই সময়কার কথা। ইন দ্য মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবলে একদিন কি হয়েছিল না, সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্যরা যখন খোলা আকাশের নিচে বসে খাবার খাচ্ছিলেন, দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, সেই সময়ে স্বামীজি, দ্য স্বামী বলতে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে, স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিম। যে সমস্ত যাত্রীগণ যারা অমরনাথ যাচ্ছেন তাদের সঙ্গে তিনিও কোথায় যাবেন না, অমরনাথ যাত্রা করবেন। অ্যান্ড টেক হিজ ডটার মানে এখানে সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ তার স্পিরিচুয়াল ডটার বলে মনে করতেন। এই যাত্রায় তিনি ঠিক করলেন তার কন্যা অর্থাৎ সিস্টার নিবেদিতাকেও তিনি সঙ্গে নিয়ে যাবেন। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই যে ছোট্ট দল, সেই দলের মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন, এই সংবাদে এতটাই তারা আনন্দ প্রকাশ করতে থাকলেন। কনগ্র্যাচুলেশন অ্যাকচুয়ালি মানে হচ্ছে অভিনন্দন, এবং ডিলাইটেড মানে হচ্ছে খুশি। এখানে এই দলের লোকেরা এতটাই আনন্দে প্রকাশ করতে লাগলেন, ফর এনি অবস্টাকলস টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এতটাই তাদের আনন্দ হয়ে গেছিল যে যাত্রা সম্পর্কিত কোনো ধরনের যে কোনো সন্দেহের অবকাশ তাদের মধ্যে আর রইল না। এখানে ওয়ার্ডগুলোর মিনিংয়ের মতো হবে এনি অবস্টাকল মানে হচ্ছে বাধা, টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, ফরচুনেট মানে হচ্ছে সৌভাগ্যবান, মেম্বার মানে হচ্ছে সদস্য। অর্থাৎ যাত্রাপথের কোনো যাত্রা নিয়ে যে কোনো ধরনের আপত্তি, সেইগুলো কিন্তু কোনোভাবেই আর উত্থাপিত হলো না, সেগুলো আর কোনোভাবেই প্রকাশিত হলো না। অ্যান্ড এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই স্টেট অফিসার ইন চার্জ অফ দ্য জার্নি, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। অ্যান্ড এইডেড দাস মানে হচ্ছে এই যে তাহাদের যে সম্মতি পাওয়া গেল, যে সকলেই যে খুশি বা আনন্দে বলে উঠলো যে আমরা যাব, তো এই সম্মতি পাওয়ার পরে এবং যে সরকারি কর্মচারী ছিলেন তার আনুকূল্যে, ইনচার্জ অফ দ্য জার্নি, যিনি এই জার্নির দায়িত্বে ছিলেন, প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড অর্থাৎ প্রস্তুতি বা আয়োজন শুরু হলো, ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই যে অভিনব তীর্থ দর্শন, এই তীর্থ দর্শনের জন্য আয়োজন বা প্রস্তুতি শুরু হলো। এরপরে আসছি আমরা এর পরের প্যারাগ্রাফে। কাশ্মীর সিমড ইন দোজ উইকস, সেই কয়েক সপ্তাহে কাশ্মীরকে মনে হচ্ছিল, টু বি ফুল অফ পিলগ্রিমস, যেন কাশ্মীর তীর্থযাত্রীতে, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রীতে পূর্ণ হয়ে রয়েছে। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ত্যাগ করলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস, আমরা ফিরে এলাম আমাদের যে বোট নৌকাতে, অ্যাট ইসলামাবাদে আমাদের নৌকা, সেখানে আমরা ফিরে এলাম। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অন্তিম যে আয়োজন সেইগুলো করবার জন্যে। অ্যান্ড এভরিওয়্যার, এবং সকল স্থানে,
উই স আমরা দেখেছিলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, অর্থাৎ সর্বত্র আমরা দেখেছিলাম যে নতুন নতুন যাত্রীর দল চলেছে, এটাকে এইভাবেই ধরতে হবে, সরাসরি এই মানেতে আসা যাবে না। আমরা দেখেছিলাম মার্চ মানে হচ্ছে পদচারণা, মানে এগিয়ে চলেছেন, নতুন নতুন যাত্রীর দল এগিয়ে চলেছে, আমরা ছোট ছোট ট্রুপে বিভিন্ন দল এগিয়ে চলেছেন তীর্থ দর্শনের জন্যে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস, এই সমস্ত দলগুলো খুব নীরবে এবং সুশৃঙ্খলভাবে এবং বেশ সুন্দরভাবে সমস্ত কিছু কাজকর্ম করছে। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, দেখা গেল যে একটা মাঠেতে হয়তো সন্ধে হয়ে আসার সময় বা কোনো একটা দিনে 2 থেকে 3,000 লোক এনক্যাম্প করলো, তারা সেখানে তাঁবু ফেললো কোনো একটা মাঠে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, অর্থাৎ সন্ধেবেলার দিকে তাঁবু ফেললো এবং ডন মানে ভোরবেলার আগেই তারা কিন্তু ওই তাঁবু উঠিয়ে নিয়ে চলে গেল। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, এবং তাদের কোনো যে চিহ্ন ওইখানে যে তারা ছিল তার কোনো চিহ্ন কিন্তু পাওয়া যেত না। ট্রেস অফ দেয়ার অকুপেশন, অকুপেশন মানে হচ্ছে অকুপেন্সি, অর্থাৎ সেই জায়গাটা যে তারা দখল করেছিল এটার কোনো চিহ্ন কিন্তু সকালবেলায় দেখা যেত না। সেভ মানে হচ্ছে এখানে ব্যতীত। দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তারা যে রান্না টান্না করেছে সেই যে আগুনের ছাই, সেটা ছাড়া আর কিচ্ছু দেখা যেত না, এত সুন্দর পরিপাটিভাবে তারা কাজ করত। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা তাদের সঙ্গে একটা বাজার নিয়ে চলতো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং যেখানে যেখানে তারা থামতো, দ্য পিচিং অফ টেন্টস, তারা তাঁবুগুলো খাটাতো। অ্যান্ড ওপেনিং অফ শপস, তারা তাঁবু খাটিয়ে তারপরে সেখানে দোকান বসাতো। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, মানে অবিশ্বাস্য ক্ষিপ্রতা বা তৎপরতার সাহায্যে তারা এইসব কাজগুলো করতো। প্রথমে থাকার জন্য তাঁবু খাটিয়ে নিল, তারপর দোকান বসিয়ে দিল। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, সংঘবদ্ধভাবে কাজ করা যেন তাদের স্বভাবজাত। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, একটা চওড়া রাস্তা চলে গেছে মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্পের এক দিকের মধ্যে থেকে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাই ফ্রুটস, এবং এই যে ছাউনি যেটা তার এক অংশের মাঝখান দিয়ে চওড়া রাস্তা চলে গেছে, এবং সেখানে একজন কেউ যদি যায় সে কি কিনতে পারবে, ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো ফল কিনতে পারবে, মিল্ক অর্থাৎ দুধ কিনতে পারবে, এবং ডালস অ্যান্ড রাইস অর্থাৎ ডাল বা চাল এসব কিনতে পারবে। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, যে তহসিলদার তার যে তাঁবুটি, তার যে ছাউনিটি, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, তার একদিকে ছিল স্বামীজির তাঁবু, অ্যান্ড মাই অন দ্য আদার, এবং আমার তাঁবু ছিল অন্যদিকে। ওয়াজ জেনারেলি প্লেসড, সেইটাকে স্বাভাবিকভাবে বা সাধারণত এরকম স্থানে, সাধারণত এরকম স্থানে খাটানো হতো। নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, অ্যাডভান্টেজিয়াস স্পট মানে যেখানে সুবিধা পাওয়া যায়, ফর লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, অর্থাৎ যেখানে সন্ধেবেলায় আগুন জ্বালানোর যে সুবিধা পাওয়া যাবে এই রকম কোনো জায়গা দেখেই কিন্তু স্বামীজি এবং আমার ক্যাম্পটাকে লাগানো হতো। অ্যান্ড দাস হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম এ স্পেশাল সেন্টার, এবং এইভাবে একটা সামাজিক মেলামেশা করার স্থানের রূপ নিত। এরপরে বলা হচ্ছে there were hundreds of monks of all the orders with their Gedua tents, some no larger than a good-sized umbrella, and amongst these the Swami's influence appeared to be magnetic. There were hundreds of monks, মানে যে সাধু, প্রায় শত শত সাধু ছিল। অফ অল দ্য অর্ডার্স মানে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের, সাধুদের মধ্যে বিভিন্ন ধরনের সম্প্রদায় হয়, বিভিন্ন ধরনের আখড়া হয়, সেই বিভিন্ন ধরনের সম্প্রদায়ের সাধুরা তারা চলেছেন। তাদের তাঁবুগুলি যে এগুলো আছে সেগুলো গেরুয়া কালারের হয়। সাম নো লঙ্গার দেন এ গুড সাইজড আমব্রেলা, কিছু কিছু তো বেশ বড় আকারের ছাতার মতো হয়। অ্যান্ড অ্যামংস দিস, এগুলির মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, যে স্বামীজির এর মধ্যে যেন এদের ওপরে অসীম প্রভাব ছিল। ম্যাগনেটিক মানে চৌম্বকীয়, এই ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, যে এই সব লোকেদের ওপরে স্বামীজির কিন্তু দারুণ একটা প্রভাব লক্ষ্য করা যেত, যে চৌম্বকীয়, যার টানে তারা চলে আসতো স্বামীজির কাছে। দ্য মোর লার্নেড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম অ্যাট ইভিনিং অ্যাট এভরি হল্টিং প্লেস। দ্য মোর লার্নেড অফ দেম, এদের মধ্যে যারা অধিকতর বিদ্বান, তারা কি করতেন,
তারা প্রত্যেক হল্টিং প্লেস অর্থাৎ বিশ্রামস্থলে স্বামীজির কাছে ধেয়ে আসতেন, মানে স্বামীজিকে ঘিরে থাকতেন। তারা সবাই স্বামীজির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসতেন। ফিলিং হিজ টেন্ট, তারা তার যে টেন্টটা, তার যে তাঁবুটা, সেটাকে পূর্ণ করে রাখতেন। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, অর্থাৎ দিনের আলো থাকা পর্যন্ত তারা কি করতেন, যে স্বামীজির সঙ্গে কথাবার্তায় মগ্ন থাকতেন। অ্যাবজর্বড ইন কনভারসেশন মানে হচ্ছে কথাবার্তায় মগ্ন থাকা। তারা স্বামীজির সঙ্গে কথাবার্তায় মগ্ন থাকতেন যতক্ষণ দিনের আলো থাকতো। তারপরে প্রায় বলছে দ্য টক অন দেয়ার সাইড, তাদের মধ্যে যে কথাবার্তাগুলো হতো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, যেগুলো স্বামীজি আমাদের পরে বলেছেন, হ্যাড বিন অল অফ শিবা, সেগুলি সবই শিব বিষয়ক। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং দে মানে ওই যে সাধু বা বিদ্বান সাধু যারা রয়েছেন তারা রেমনস্ট্রেটেড মানে হচ্ছে ভৎসনা করা, হিম সিরিয়াসলি, খুব গম্ভীরভাবে স্বামীজিকে তারা ভৎসনা করতেন। হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন স্বামীজি জোর করতেন, অকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দের অ্যাটেনশন, তাদের মনোযোগকে টেনে আনার জন্যে, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, যে বাহ্য জগতের প্রতি, অর্থাৎ তারা যে শুধুমাত্র শিবের প্রতি মানে একটাই তারা দেখছেন, সেটা হচ্ছে শিব বিষয়ক ছাড়া তারা অন্য কিছু জানেন না। এবার স্বামীজি কী করতেন, যখন তাদের মনটাকে বাহ্য জগতের, বহির্জগতের, পাশ্চাত্য সভ্যতার দিকে তারা কিভাবে জীবন কাটায় এই দিকে নিয়ে যেতে চাইতেন, তখন তারা কিন্তু স্বামীজিকে অত্যন্ত ভৎসনা করতেন যে এই আপনি কি বলছেন। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, এমনকি তারা যারা ফরেনার্স, যারা বিদেশি, তাদেরকেও কিন্তু তারা মানুষ বলে মনে করতেন। তাদের বক্তব্য ছিল যারা ফরেনার তারাও তো মানুষ, আমরা যেমন আমাদের মতো করে জীবন কাটাচ্ছি, তারা তাদের মতো করে কাটাচ্ছে, এটা আমাদেরকে তাদের মতো হতে হবে বা তাদের মতো ভাবতে হবে, এটা এরকম কেন হতে হবে। ওয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তখন তারা স্বামীজিকে জিজ্ঞেস করতেন যে কেন আপনি এইভাবে স্বদেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য করছেন, অর্থাৎ স্বদেশি লোকেরা কী ভাবছে, বিদেশি লোকেরা কী ভাবছে, এরকমভাবে পার্থক্য করছেন কেন? তারাও মানুষ, তাদের চিন্তাভাবনা একরকম আছে, আমরা একরকম চিন্তাভাবনা নিয়ে আছি, তাহলে আমাদের মধ্যে তো পার্থক্য কিছু নেই, তারা তাদের মতো আছে, আমরা আমাদের মতো আছি, কেন এই পার্থক্য করা? এরপরে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখানটা একটু ভালো করে বুঝতে হবে। Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism, অর্থাৎ মুসলিম ধর্মের প্রতি স্বামীজির যে প্রেম এবং সহানুভূতি, লাভ অ্যান্ড সিম্প্যাথি, সেইটাকে অনেকেই কিন্তু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারতেন না বা হৃদয়ঙ্গম করতে পারতেন না। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল। আদার ওয়ার্ল্ডলিনেস মানে হচ্ছে যে পরলোক চিন্তা, মানে আধ্যাত্মিক দিক দিয়ে যখন তারা দেখছেন যে যার মধ্যে স্বদেশ এবং বিদেশের ইনডিস্টিংগুইশেবল মানে হচ্ছে কোনো রকম পার্থক্য নেই, এই সেম চিন্তা অলসো প্রিভেন্টেড দোজ সিম্পল সোলস, সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের সাধারণ বা সরল মনের মানুষদের কাছে। এই যে সাধু, এরা হচ্ছে অত্যন্ত সরল মনের মানুষ, এরা যখন আধ্যাত্মিক দিক দিয়ে চিন্তা করছেন যে স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো পার্থক্য নেই, এই যে আধ্যাত্মগত চিন্তা, এইটা কিন্তু তাদেরকে আবার বাধা দিচ্ছে দিস সিম্পল সোলস, এই সাধারণ মানুষদের, from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival element. Rival মানে হচ্ছে বিরুদ্ধ, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। তার মানে এই অংশটাকে এক কথায় বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে পরলোকগত চিন্তা তাদেরকে স্বদেশ এবং বিদেশকে অভিন্ন জ্ঞান করাতো, সেই চিন্তায় এই সরলান্তকরণ ব্যক্তিগণকে হিন্দু এবং মুসলমান যে এক অখণ্ড সত্তার দুটি পরস্পর প্রতিদ্বন্দ্বীরূপ অঙ্গবিশেষ, এই চিন্তায় বাধা দিত। দ্য সয়েল অব দ্য পাঞ্জাব, দে আর্গিউড, তারা যুক্তি দিত যে পাঞ্জাবের মাটি ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ, সেটা সিক্ত হয়েছিল তাদের রক্তে, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা ধর্মের জন্যে, ধর্ম বিশ্বাসের জন্যে প্রাণ দিয়েছে, তাদের জন্য পাঞ্জাবের মাটি কিন্তু রক্তে ভিজেছিল। লেট হিম, স্বামীজিকে প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ
এবং অর্থোডক্সি মানে হচ্ছে ধর্মীয় গোড়ামি, প্র্যাকটিস মানে এখানে বলতে হবে মেনে চলা। অর্থাৎ এখানে তারা বলতেন যে আপনি অন্ততপক্ষে এই জায়গাটুকুতে কিন্তু আপনি ধর্মীয় গোড়ামিটুকুকে মেনে চলুন, কারণ এইখানে এই হিন্দু এবং মুসলিমকে এক ভাবা যাবে না। কারণ ধর্মবিশ্বাসের ক্ষেত্রে অনেক হিন্দুরা যারা পাঞ্জাবের, তারা মুসলিমদের সঙ্গে এই ধর্মের যুদ্ধে প্রাণ দিয়েছে, তাদের রক্তে পাঞ্জাবের মাটি ভিজে গেছে, সুতরাং এদেরকে এক করা যাবে না, স্বদেশ বিদেশকে এক ভাবা যেতে পারে। In answer to this, as became one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that was expressive of his love for the brethren and drove his principles home to their minds with greater force and vehemence. বলছে in answer to this, এর উত্তরে as became one who was, যেহেতু স্বামীজি ছিলেন এমন একজন যিনি কিনা ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, যিনি হচ্ছেন একজন ভাবি যুগের মানুষ, অর্থাৎ তিনি যেভাবে এই হিন্দু মুসলিম এই জিনিসগুলোকে দেখতেন সেইটা অনেক ভবিষ্যৎকালের জন্য, মানে অনেক উন্মুক্ত বা উদারভাবে তিনি দেখতেন, যেটা ভবিষ্যৎকালে বিংশ শতাব্দী বা একবিংশ শতাব্দীতে মানুষ নিজস্ব যুক্তি বুদ্ধি দিয়ে বুঝতে শুরু করেছে। কিন্তু এইটা যে সময়ে লেখা, সেই সময় কিন্তু সাধুদের মধ্যে যে গোড়ামির ব্যাপারটা ছিল, তারা যেভাবে জিনিসগুলোকে দেখতেন সেই গোড়ামির জায়গা থেকে কিন্তু তারা সরতে চাননি। কিন্তু স্বামীজি তিনি কিন্তু অনেক উন্মুক্ত মনের ছিলেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, স্বামীজি তখন কি করেছিলেন, এমন কিছু আচরণ করেছিলেন ফর দ্য মোমেন্ট, সেই সময়ের জন্যে, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেথরেন, যেটা প্রকাশ করেছিল তার ভালোবাসা, তার যে ভাতৃস্বরূপ যে সমস্ত সাধুরা রয়েছে তাদের প্রতি। ড্রভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস, তার মূল নীতিগুলি হোম টু দেয়ার মাইন্ডস মানে প্রথিত হলো তাদের মনে, উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেইমেন্স মানে অধিকতর জোর, অধিকতর বল এবং অধিকতর দৃঢ়তার সাথে। মানে বলতে চাইছেন যে তার যে নীতিগুলি সেইগুলি সাধুদের মনে অধিকতর জোর এবং অধিকতর দৃঢ়তার সঙ্গে গ্রথিত হয়েছিল। মানে তিনি যে কিছু কিছু কাজকে করলেন না, তার ফলে তার যে নীতিগুলি সাধুদের মনে বেশ পাওয়ারফুলি এস্টাবলিশ হয়েছিল, যে স্বামীজি আমাদের মতো করেই ভাবছেন বলে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, যাই হোক স্বামীজি যখন এই সকল আলোচনা করছেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, যারা বিদেশি লোক তারা নিজেদেরকে আটকাতে পারত না কিছু কৌতুক করার ক্ষেত্রে, নোটিং দ্য প্যারাডক্স, তারা এই জিনিসটাকে লক্ষ্য করতো যে প্যারাডক্স মানে হচ্ছে যে অসংলগ্নতা, দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, যে তহসিলদার যে মানে এখানে ইনচার্জ অফ দ্য জার্নি পিলগ্রিমেজ, অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন মুসলমানস। মানে এইটা কীরকম ধরনের একটা অদ্ভুত ব্যাপার, এটা যারা বিদেশি তারা বলতেন যে দেখুন আপনারা হিন্দু তীর্থে যাচ্ছেন, এবং মজার ব্যাপার দেখুন এইখানে যারা আপনাদেরকে তীর্থে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই তহসিলদার বলুন, অনেক অফিসার বলুন বা সার্ভেন্ট বলুন, তারা সবাই হচ্ছে মুসলমান। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ হিন্দু ওয়ার্শিপার্স, এবং কেউই এটা স্বপ্নেও ভাবতে পারছে না যে তাদেরকে বাধা দেবে টু দেয়ার এন্টারিং দ্য কেভ মানে সেই যে অমরনাথের যে কেভ যেখানে বরফের শিবলিঙ্গ তৈরি হয়, সেই বরফের শিবলিঙ্গে যে মুসলিমরা প্রবেশ করবে এবং সেই ক্ষেত্রে কেউ যে বাধা দেবে এটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। সেখানে হিন্দু ওয়ার্শিপারদের সঙ্গে সঙ্গে মুসলিমরাও ঢুকছে, অথচ আপনারা দেখুন মুসলিমদেরকে হিন্দুদের থেকে আলাদা বলতে চাইছেন, কিন্তু এখানে মুসলিমদের সাহায্য নিয়েই আপনারা যাচ্ছেন এবং মুসলিমরাও আপনাদের ওয়ার্শিপার মানে যে উপাসনার স্থল সেখানে ঢুকছে। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন মানে হচ্ছে যে তীর্থক্ষেত্র বা মন্দির, সেই মন্দিরে যখন আপনারা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছেন, তখন আপনারাও যেরকম ওই কেভের মধ্যে ঢুকছেন, মুসলিমরাও সেরকম ঢুকছে। তাহলে দেখুন এই কীরকম ধরনের প্যারাডক্স আপনারা কীরকম ধরনের করছেন, যে একবার বলছেন মুসলিমদের থেকে আমরা নিজেদেরকে আলাদা করে রাখবো, আবার তাদের সাহায্য নিয়েই আপনারা কোথায় যাচ্ছেন না নিজেদের ধর্ম পালন করতে। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইনডিড, বস্তুতপক্ষে ওই তহসিলদার পরবর্তীকালে এসেছিলেন উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুকে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই স্বামী অ্যাজ ডিসিপল,
তারা স্বামীজির কাছে যথাবিধি মানে ফর্মাল অ্যাকসেপ্টেন্স যথাবিধি শিষ্যত্ব গ্রহণের জন্যে মানে ভিক্ষা করেছিলেন, মানে তার কাছে আবেদন করেছিলেন যে যাতে করে যথাবিধি আচরণের সঙ্গে তাদেরকে স্বামীজির শিষ্য হিসাবে গ্রহণ করা হয়। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং। এবং এই যে কিছু মুসলিম ব্যক্তি তারা স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করছে, এতে কেউই এই ব্যাপারটায় বা এই ব্যাপারটা নিয়ে কারোর মনে কোনো ধরনের বিস্ময় বা কোনো ধরনের যে বিসদৃশ্য বা বেখাপ্পা লেগেছিল এরকম কিন্তু হয়নি। অর্থাৎ এইটা মানে বিদেশিরা প্রশ্ন তুলেছিলেন যে দেখুন আপনাদেরই ধর্ম পালনের স্থানে যেখানে আপনারা বলছেন হিন্দুরা মুসলিমরা আলাদা আলাদা, তাদের জন্যেই পাঞ্জাবের মাটিতে বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের রক্তে সেই জায়গা ভেসে গেছে, আবার তাদেরই সেই ধর্মের লোকেদেরই সাহায্য নিয়ে আপনারা আপনাদের যে শ্রেষ্ঠ তীর্থস্থান যেটা অমরনাথ আপনারা সেখানে যাচ্ছেন, তারা আপনাদের সঙ্গেই সেই মন্দিরের মধ্যে প্রবেশ করছে, তাতে বাধা দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবছে না। এমনকি সেই তহসিলদার এই স্বামীজির মানে দ্বারা প্রচণ্ড ইনফ্লুয়েন্সড হয়ে পরবর্তীকালে স্বামীজির কাছে এসে বন্ধুদের নিয়ে এসে শিষ্যত্ব গ্রহণ করছে, এতেও কিন্তু কারুর কিছু বেখাপ্পা লাগছে না। তাহলে কেন এই যে একটা ডিফারেন্স হিন্দু এবং মুসলিমে এবং স্বদেশ এবং বিদেশে, এইটাই একটা বড় প্রশ্নের জায়গা এই লেখার মধ্যে থেকে উঠে আসছে। তো এই অবধি আমরা শেষ করছি আজকের ভিডিও, যেটা হচ্ছে অমরনাথ পার্ট 1 বাই সিস্টার নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম, তার চ্যাপ্টার 8 থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।